ব্যাটারি রিকশার অতিরিক্ত গতির দৌরাত্ম্যে সড়কে দুর্ঘটনা বিশৃঙ্খলা। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে কঠোর নজরদারির তাগিদ। ব্যবস্থাপনা জটিলতায় বিদেশে চিকিৎসার সুযোগ পাচ্ছে না। জুলাই আন্দোলনে গুরুতর আহত অনেকেই। দীর্ঘসূত্রতায় উচ্চ সংক্রমণের ঝুঁকি। ফের রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল হক ও এনপি জ্যাকব। সাবেক মন্ত্রী পদক দীপুমণি সহ ৮ জন নতুন মামলায় গ্রেপ্তার। এবং 2026-এর শুরু অথবা মাঝামাঝিতে জাতীয় নির্বাচন। লন্ডনে সেমিনার ব্যক্তিগত মত জানালেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। Either it will be the mid 2026, earlier could be end of that. That's my own opinion. স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইলা ট্রি। ঢাকা সড়কে যেসব পরিবহন চলে তার মধ্যে সবচেয়ে সহজে যে বাহনটি পাওয়া যায় তা হলো রিকশা। কিন্তু রিকশা শহরে বাহনটি যখন ছিল আনন্দের আর রোমাঞ্চকর অনুভূতি, সেটা কেন এখন নাগরিকদের বিরক্তির কারণ? আবু বকর মুনের ছবিতে উত্তর খুঁজেছেন সহকর্মী নাজমুল সাকিব। নাগরিক জীবনে ছোট ছোট গন্তব্যে যেতে রিকশায় চলাচল কখনো প্রয়োজনে, কখনো প্রিয়জনের পাশাপাশি বসার খানিক অবসর। টাঙ্গাইল থেকে ১৯ বছর আগে ঢাকায় আসেন রহিম মিয়া। সেই থেকে কত রং বদল হলো এই শহরের। চড়া হয়েছে সড়ক, কিন্তু পরিধি কমেছে রিকশার ৩ চাকার সীমানায়। তবুও চলতে চলতে চলে দৃশ্যকাব্যের গাঁথুনি। শহরের অলিগলিতে চাকার ঘূর্ণিতে আর টুংটাং বেলের শব্দে শব্দে বোনা সুরের কাহন। ভাষা যে অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে তো আমাদের আমরা স্যার বলতাম, তারা আমাদের ড্রাইভার সাহেব বলতো। এখন তো আঙ্কেলও বলা নেই, কোনো আঁকি নাই, তুই টাকার কর্কশ ভাষা। ব্যবস্থা যতই দিন যাচ্ছে এতই খারাপই হচ্ছে। এই শখের মানুষ আর পাওয়া যায় না। শখের মানুষ সেই 1919 সালে মিয়ানমারের রেঙ্গুন থেকে প্রথম চট্টগ্রামে আসে রিকশা, এবং ঢাকার রিকশাগুলো কলকাতা থেকে এর আগমন ঘটে। এসব রিকশাগুলো সাধারণত শখের বাহন হিসেবে ঢাকায় প্রথম চলাচল করত, এবং যারা একটু শখ করে চলাচল করতেন তারা অতিরিক্ত ভাড়াও দিতেন এই রিকশাগুলোতে। কিন্তু ইদানিংকালে এই শখের বাহনগুলো কেন মানুষের ভোগান্তির কারণ হলো? অসহিষ্ণু পতঙ্গের ঝাঁকের মতো ভিড়, যেখানে নেই নিয়ম মেনে চলার মনোভাব। দৃশ্যপট যেন মনে করিয়ে দেয় একেই বুঝি বলে মগের মুল্লুক। শৃঙ্খলাহীন রিকশা চালকের অবারিত দৌরাত্ম্য। ঢাকার সিটি কর্পোরেশনের কাগজে কলমে শহুরে রিকশা ১,৮০,০০০, কিন্তু বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের মতে সড়কে চলছে প্রায় ১২ লাখ প্যাডেল চালিত আর অটোরিকশা প্রায় ৬ থেকে ৭ লাখ। যেখানে সেখানে দাঁড়ানো, উল্টো পথে হরদম চলাচল আর অতিরিক্ত গতিতে চলা, আর মূল সড়কে তোয়াক্কাহীন যাতায়াতই যেন নীতি এসব রিকশার। সড়কে সবচেয়ে বেশি বিশৃঙ্খলার জন্য দায়ী অবৈধ অটোরিকশা। লাইসেন্স আছে, স্কার পিছনে আছে, আমাদের ড্রাইভারের কোনো লাইসেন্স নাই। আগে ধরতো পুলিশে টাকা পয়সা খায় আসারি, তো ওইগুলো এখন তো নাই। এখন তো আপনার মনে করেন অলিগলিতে চালান যায়। আর ওই যে অটো গাড়ি, এটি কোনো অবধি জিনিস, এটি কোনো লাইসেন্সই নেই। নাম্বার নাই তো, নাম্বার কই পাবো নাম্বার? আয়া পড়ছি মামা, মানে এটা তো আমার ফারনের কোনো জায়গা নাই। চিনি অবশ্যই, কিন্তু আমি যাবো এদিকে, এর লেগে সরি ভুল হয়ে গেছে। আপনারা বললে আমি ঘুরে দেখতেছি। শহরে চলা প্যাডেল চালিত রিকশার ভাড়া দিতে হয় দিনে ১২০ টাকা। বিপরীতে আয় এবং সহজে চলাচলযোগ্য হওয়ায় অটোরিকশাকে দিতে হয় দিনে ৩ থেকে ৪০০ টাকা। এই নগরের সড়কে চলাচলকারী ও পথচারীদেরও সইতে হচ্ছে যার উৎপাত। আমার ক্ষেত্রে হচ্ছে যে রাস্তাঘাট দিয়ে চলাচলের সময় দেখা যায় রিকশা এদিক দিয়ে ঢুকে যায়, ওদিক দিয়ে ঢুকে যায়, হাঁটা চলা করতে অসুবিধা। দিন যাচ্ছে তত হচ্ছে কি অটো রিক্সা এখন পাশাপাশি হচ্ছে কি এমনি নর্মাল রিক্সা প্লাস হচ্ছে অটো রিক্সা দুইটা বাদে, যার কারণে হচ্ছে কি আমাদের মানে ফুটপাথ অফ হচ্ছে, প্লাস হচ্ছে রোডটা হচ্ছে যানজট বেশি হচ্ছে। তো ওরা অনেক দ্রুত গতিতে চলে, তো যে কোনো সময় দেখা যায় মানে সামনে পড়ে যায়। এজন্য আমাদের আরো সাবধানতার সাথে চলাফেরা করতে হয়।
সড়কে ট্রাফিক পুলিশের নাকের ডগায় চলছে অটোরিকশা, কিন্তু নিয়ন্ত্রক কি অসহায় নাকি আইনের জোরালো প্রয়োগ কম? এটা খুবই আমাদেরকে এরা ভয় পাইতো যে এরা কারা হবে, ডাম্পিং হবে, বিভিন্ন রকমের হয়তো যারা হতে পারে। তারা এটা এখন দেখা গেছে যে আগের থেকে বেশি এরা উশৃঙ্খলা করতেছে, এখন আরও বেশি আরও হাই রোডে এসে জামা সৃষ্টি করতেছে। পুলিশ বলছে রিকশা নিয়ে কোনো আইন না থাকায় তেমন কিছু করার থাকে না ডিএমপির। এজন্য আইন করে সরকারি সব সংস্থাকে একসঙ্গে কাজ করার পাশাপাশি শহরের নাগরিকদেরও অনিয়ম ঠেকাতে সোচ্চার থাকার আহ্বান জানান এই কর্মকর্তা। এসব রিকশা বা প্যাডেল চালিত রিকশা বলেন, যেগুলো ইঞ্জিন চালিত রিকশা বলেন, এগুলো তো মোটরযানের আওতায় পড়ে না। তারা এই সুযোগটা অনেক সময় নেওয়ার চেষ্টা করে। এই ক্ষেত্রে আমি বলবো এখানে যারা চালক রয়েছেন, যারা যাত্রী রয়েছেন, সবাইকে একটু সচেতন হতে হবে। বিশেষজ্ঞরা বলছেন নিবন্ধন না থাকায় আইন প্রয়োগ করা যাচ্ছে না। মূল সড়ক থেকে অটোরিকশা বন্ধ করতে হবে। সড়কে প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। নিবন্ধন না থাকার কারণে পুলিশের পক্ষে কিন্তু আইন প্রয়োগ করাটা সরাসরি সম্ভব হয় না। তাই প্রথমেই চার্জিং স্টেশনগুলোকে পরিচালনা করতে হবে, অটোরিকশাগুলোকে বন্ধ করতে হবে যাতে আর সংখ্যায় না বাড়ে, নিবন্ধন করতে হবে সকল রিক্সাগুলোর, এবং যে পার্টসগুলো আসছে, ব্যাটারিগুলো আসছে, সেগুলো কী কাজে ব্যবহার হচ্ছে সেটা নিশ্চিত করতে হবে। এবং অবশ্যই মহাসড়ক থেকে বা মূল সড়ক থেকে আমার অটোরিকশাকে সরানোর জন্য মনিটরিংটা জোরদার করতে হবে। মাত্র 6 থেকে 8টি রিকশা একটি বাসের সমান সড়ক দখলে নেয়। তাই যানজট কমাতে ঢাকার সড়ক থেকে কমাতে হবে রিকশা, এমন মত বিশেষজ্ঞদের। নাজমুস সাকিব, এখন ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহত অনেকের উন্নত চিকিৎসা নিতে বিদেশ পাঠানো প্রয়োজন। সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত বিদেশে গেছেন মাত্র 5 জন। প্রক্রিয়াধীন রয়েছে অন্তত 20 থেকে 25 জন। যদিও সরকারি ব্যবস্থাপনার দীর্ঘসূত্রিতায় উন্নত চিকিৎসা প্রাপ্তিতে দেরি হচ্ছে, মাসের পর মাস আইসিইউ কিংবা সিসিইউতে এসব রোগী চিকিৎসারত থাকায় রয়েছেন উচ্চ সংক্রমণের ঝুঁকিতে। বিস্তারিত দেলোয়ার দোলনের প্রতিবেদনে। 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার সময় স্ত্রীকে বলেছিলেন শীঘ্রই ফিরে আসবেন, কিন্তু এখনও বাড়ি ফেরেননি কাজল। মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। কাজল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। ঘটনার দিন নারায়ণগঞ্জে বড় ভাইয়ের বাসা থেকে আন্দোলনস্থল যাত্রাবাড়ি এসে গুলিবিদ্ধ হন কাজল। আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে 2 মাস আইসিইউতে চিকিৎসার পর 1 মাস ছিলেন এসডিইউতে। সবশেষ উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে থাইল্যান্ডে। কাজল আমাদের কাছে যখন আসে পেশেন্ট এক্সট্রিমলি খারাপ, এতটাই খারাপ, মাথার গুলি এইদিকে লেগে এইদিকে গুতা মেরে হাড্ডি ভেঙে নিয়ে ব্রেন সহ পিছন থেকে নিয়ে চলে গেছে। 2 সন্তানের বাবা মুরাদ গুলশানে অফিস শেষে বাসায় ফেরার পথে মিরপুর 10-এ হঠাৎই গুলি লাগে ঘাড়ে। গুলি ঘাড়ের স্পাইনাল কর্ড ভেদ করে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। দীর্ঘ সময় আইসিইউতে থাকার পর গেল 21 জুলাই থেকে রয়েছেন এসডিইউতে। গুলির আঘাতে তার ঘাড়ের নিচ থেকে পুরো শরীর অচল হয়ে গেছে। চিকিৎসকরা বলছেন কাজলের মতো মুরাদেরও দেশে চিকিৎসা নেই। সরকারি ব্যবস্থাপনায় বিদেশে পাঠানোর দীর্ঘসূত্রিতায় রয়েছেন সংক্রমণের ঝুঁকিতে। মাথার অপারেশন খুব ক্রিটিক্যাল, সবসময় স্মুথলি যায় না, আপস ডাউন হয়। তো তারপর আবার একটা আইসিইউর মতো একটা জায়গা যেখানে বারবার সেভারাল টাইমস ইনফেকশনের চান্স থাকে, এই ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যায়, অনেক রকম ওষুধ চলে। আমাদের কাছে যেগুলো রোগী ছিল 7-8 জনের ভিতরে লাস্ট আমরা 2টা রোগীকে বিদেশে রিকমেন্ড করেছিলাম আমাদের বোর্ড। এদের বিদেশে গেলে ওরা একটা ভালো কিছু নিয়ে আসতে পারে। তো কাজল একটা আর মুরাদ একটা। জুলাই গণঅভ্যুত্থানে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা আরেকজন আশরাফুল। গুলি লাগে তার মাথায়। 2 দফা অস্ত্রোপচারের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। ক্রিটিক্যাল কেয়ারে সেবা দেওয়া চিকিৎসকরা বলছেন মাথায় গুলিবিদ্ধ এত সংখ্যক রোগীকে একসাথে চিকিৎসা দেওয়ার অভিজ্ঞতা নেই তাদের। তারপরও সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করছেন তারা। হঠাৎ করে এত
ম্যাসাকার এবং এত ক্যাজুয়ালিটি, এগুলোতে আমরা অভ্যস্ত না। রুগীর চাপ তো অনেক ছিল, আমাদের ক্যাপাসিটির বাইরে। অনেক পেশেন্ট আসছে ব্রড ডেথ কিংবা ব্রেন ডেথ। এমার্জেন্সি এবং সার্জিক্যাল টিম তারা তো এখানে 24 ঘন্টা, তাদের ঘুম ছিল না, খাওয়া দাওয়া ছিল না, কোনো রুটিন ছিল না। ম্যাক্সিমাম চেষ্টা করেছে সর্বোচ্চভাবে সার্ভিস দেওয়ার। জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহত হয়ে আগারগাঁয়ের নিউরোসায়েন্স হাসপাতালে প্রায় 5 শতাধিক রোগী সেবা নিয়েছেন, যাদের মধ্যে 159 জনের ভর্তির প্রয়োজন হয়। আর এই সকল ভর্তি রোগীদের মধ্যে 1/3 অস্ত্রোপচার প্রয়োজন হয়। অস্ত্রোপচার পরবর্তীতে প্রায় 33 জন রোগীর মৃত্যু হয়। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। এদিকে জুলাই আন্দোলনের সময় বেসরকারি চাকরিজীবী মুরাদকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে থাইল্যান্ডে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান। এ সময় সেখানে আরও ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আবু জাফর, নাগরিক কমিটির নেতা ডক্টর আহাদ। মুরাদ দীর্ঘদিন রাজধানীর নিউরো সায়েন্সের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত 18 জুলাই গুলশানে অফিসে শেষে বাসায় ফেরার পথে মিরপুরের সেনাপাড়ায় হঠাৎই ঘাড়ে গুলি লাগে তার। গুলি ঘাড়ের স্পাইনাল কর্ড ভেদ করে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। দীর্ঘ সময় আইসিইউতে থাকার পর গত 21 জুলাই থেকে এইচডিওতে ভর্তি হন তিনি। গুলির আঘাতে তার ঘাড়ের নিচ থেকে পুরো শরীর অচল হয়ে যায়। ছাত্র জনতা হত্যা মামলায় ফের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক এমপি জ্যাকব। এছাড়া একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জুনায়েদ আহমেদ পলক, দীপুমনি সহ 8 জনকে। এ বিষয়ে সিএমএম আদালত থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, নতুন করে কোন কোন মামলায় কাদের গ্রেপ্তার দেখানো হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। রাত্রি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় ভিকটিম ফজলুল করিমকে হত্যা মামলায় আজকে আদালতে তোলা হয়েছিল। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তাকে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এবং তাকে দুই পক্ষের শুনানি শেষে তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি রূপনগর থানায় শামীম হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল্লাল জ্যাকবের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আজকে মোহাম্মদপুর, পল্টন, বাড্ডা, উত্তরা পশ্চিম থানার একাধিক মামলায় সাবেক মন্ত্রী দীপুমনি, সালমান এফ রহমান, তারপরে আনিসুল হক, হাসানুল হক ইনু, এছাড়া শাহজাহান খান, তাদেরকে নতুন করে টোটাল 8 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং 2 জনের রিমান্ড শুনানি হয়েছে। তাদের 2 জনকেই প্রত্যেকেরই 10 দিন করে রিমান্ডের আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এছাড়া রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, তিনি বলেছেন যে এই যে আন্দোলন দমনে তাদের একটা ভূমিকা ছিল, বিশেষ করে এই উত্তরা পূর্ব থানার যে আন্দোলন দমন, ছাত্র জনতার আন্দোলন দমনে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মদত রয়েছে। সে মামলায় তিনি তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে 10 দিনের রিমান্ড চেয়েছেন। সেই রিমান্ড এই আসামি পক্ষের আইনজীবীরা সেটি বিরোধিতা করেন এবং তারা বলেন যে তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে বা ওই নির্দিষ্ট জায়গায় তারা উপস্থিত ছিলেন না, তারা কোনোভাবেই তাদের সঙ্গে জড়িত ছিলেন না। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং সর্বোচ্চ রিমান্ড যাতে দেওয়া হয় তারা আবেদন জানান বিচারকের কাছে এবং 2 পক্ষের শুনানি হয়। তারপরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 5 দিন এবং সাবেক সংসদ সদস্য জ্যাকবকে 3 দিনের রিমান্ড দিয়েছেন এবং আদালতের কাছে আব্দুল্লাল জ্যাকব বলেছেন যে তিনি রূপনগর এলাকাতে কখনোই তিনি যাননি। তার জন্মের পরে তিনি যখন রাজনীতিতে যুক্ত হন তখন ওই এলাকাতে তিনি কখনোই পা দেননি বলে তিনি দাবি করেছেন আদালতের কাছে। তবে আদালত সেটি শুনেছেন এবং যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন যে না, তারা সেই এলাকাগুলোতে তাদের মদত ছিল, তারা এক ধরনের আওয়ামী লীগকে এই আন্দোলন দমনে তারা বিভিন্নভাবে তারা সহযোগিতা করেছেন, যার কারণে তাদেরকে সর্বোচ্চ রিমান্ড দেওয়া হোক বলে তারা দাবি বা আদালতের কাছে তিনি আবেদন করেছেন। এরপরেই আদালত এই রিমান্ড শুনানিটি মঞ্জুর করেন। এছাড়া বিভিন্ন মামলায় তাদেরকে আসলে মোট 8 জনকে গ্রেপ্তার দেখানো হয়। দীপুমনিকে, সাবেক মন্ত্রী দীপুমনিকে পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে তিনি কয়েক দফায় রিমান্ডে ছিলেন। এছাড়া আজকে যাদেরকে এখানে তোলা হয়েছে ঢাকা সিএমএম আদালতে, তারা প্রত্যেকে কিন্তু দফায় দফায় রিমান্ডে ছিলেন। বিশেষ করে 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তারা যখন গ্রেপ্তার হয়, তারা একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হয়ে তারা এতদিন কারাগারে ছিলেন, বিভিন্ন দফায় দফায় রিমান্ডে ছিলেন। এই ছিল আমার কাছে আজকের সিএমএম আদালত থেকে সবশেষ খবর। সিএমএম আদালত থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে গণহত্যায় দায়ে গ্রেপ্তার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ মোট 9 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মশিউর অনিক। সরাসরি চলে যাচ্ছে সেখানে। অনেক আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যদের আজ হাজির করা হচ্ছে তাদের বিরুদ্ধে আসলে কি অভিযোগ রয়েছে জানাবেন, এবং তাদের আসলে কখন আনা হবে? রাত্রি যেমনটা বলছিলেন তাদেরকে কখন আনা হবে, আমি আপনার প্রথম উত্তরটা এইভাবে দিতে চাই যে তাদেরকে নিয়ে আসা হয়েছে। মূলত আজকে 9 জনকে আনার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আজকে 8 জনকে আনা হবে বলেই আমরা আসলে ধারণা পেয়েছি। এবং সাথে এটাও জানাতে চাই যে আপনারা যারা জানতে চান যে অলরেডি কিন্তু 6 জন চলে এসেছেন, এবং 6 জনের মধ্যে 2 জনকে কিন্তু এখন পর্যন্ত আনা হয়নি। আব্দুল্লাহ আল মামুন যিনি সাবেক আইজিবি সে দায়িত্ব পালন করেছেন তাকে আনা হয়নি, এবং সাবেক NTMCর যে মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান তাকেও আনা হয়নি। মূলত তাদেরকে বলা হচ্ছে যে লোয়ার কোর্ট থেকে পরবর্তীতে সেখানে একটা হাজিরা শেষে এখানে নিয়ে আসা হবে। কিন্তু যাদেরকে আনা হয়েছে তাদের নামটা একটু জানিয়ে রাখতে চাই। সাবেক ঢাকা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, গোয়েন্দা পুলিশ ডিবির ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে আনা হয়েছে। আমরা দেখেছি যে ঢাকা জেলার সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলামকেও আনা হয়েছে। এছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির মিরপুর বিভাগের সাবেক ডিসি মোহাম্মদ জসিমুল এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকেও কিন্তু দেখা গেছে, যিনি গুলশান থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন, মাজারুল ইসলাম। এবং একটু জানিয়ে রাখতে চাই আপনাকে যে আজকে যেই তাদেরকে নিয়ে আসা হচ্ছে এটা কিন্তু একটা নিয়মিত যে হাজিরা, সে হাজিরার একটা অংশ, যেটা আসলে 27 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপরে 30 তারিখ এবং 31 তারিখ যথাক্রমে 2 জনকে নিয়ে আসা হয়, জাহাঙ্গীর আলম মোল্লা এবং শহীদুল ইসলাম। তার পরবর্তীতে বাকি যে 6 জন, সেই 6 জনকে সহ আজকে কিন্তু আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়। এখানে একটু জানিয়ে রাখা বরঞ্চ দরকার যে জুলাই আগস্টের যে গণহত্যা, বিশেষ করে আপনাকে একটা ঘটনা স্মরণ করিয়ে দিতে চাই। আশুলিয়া রেঞ্জে আমরা দেখেছি যে সেখানে ছাত্রদের 46টি লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এরপরে আমরা দেখেছি যে পুলিশের এপিবিএনের গাড়ি থেকে একটা লাশ ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। যাত্রাবাড়ির যে ঘটনা, সেই ঘটনার সঙ্গেও কিন্তু পুলিশ কিংবা যেই সেই সময়কার যারা দায়িত্বরত কর্মকর্তা ছিলেন তাদের কিন্তু সংশ্লিষ্টতার ব্যাপারে প্রমাণ পেয়েছে বলে প্রসিকিউটরসরা আমাদেরকে জানিয়েছেন। সকালবেলা প্রসিকিউটরসদের সাথে একজনের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছিল। তিনি জানিয়েছিলেন যে এদেরকে কাউকেই ছাড় দেওয়া হবে না, যদিও তাদের পক্ষে আইনজীবী দাঁড়াবেন নিশ্চয়ই, তবে সেই জায়গা থেকেও আমাদের আসলে সর্বোচ্চটুকু জায়গা থাকবে যেন সেই যে তথ্যগুলো, সেই তথ্যগুলো আপনাদেরকে সবশেষ আমরা জানাতে পারি। এবং একটু সবশেষ আপনাকে জানাতে চাই যে আসলে 10:30 নাগাদ তাদেরকে ওঠানোর কথা ছিল, এখন প্রায় 10:20 মধ্যে তাদেরকে 6 জনকে নিয়ে আসা হয়েছে, এবং বাকি 2 জনকেও বোধহয় খুব দ্রুতই আসলে নিয়ে আসা হবে। তো রাত্রি এই ছিল আদালত প্রাঙ্গণ থেকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে আমার কাছে সবশেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মশিউর অনিক। প্রয়োজনীয় সংস্কার শেষ করতে 2026 সালের মাঝামাঝি সময় লেগে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন এবং শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। এরপর অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে পরিষ্কার নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা হবে। সম্প্রতি লন্ডনের হাউস অফ কমন্সে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন এম সাখাওয়াত হোসেন। লন্ডন থেকে নাইম হাসানের প্রতিবেদন, ব্যাগটা জানাচ্ছেন তানফির জনি। যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে গণতান্ত্রিক ধারার ছন্দপতন ও বাংলাদেশ পুনর্গঠন শীর্ষক এক সেমিনারের আয়োজন করে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। আতাউল্লাহ ফারুক তার সূচনা বক্তব্যে বলেন, গেল 15 বছর বাংলাদেশে কোনো বাক স্বাধীনতা ছিল না, এখন অবস্থার পরিবর্তন হয়েছে। Last 15 years, there was no freedom of speech, there are no human rights, and crossfire was daily matter. Kidnapping, political harassment, false case, everything. প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে 2026 সালের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সংস্কার প্রস্তাবনা অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে ঘোষিত হবে নির্বাচনী রোডম্যাপ, যদিও এটিকে নিজের ব্যক্তিগত মত বলে দাবি করেন তিনি। রিফর্মগুলো আমরা এন্ড অফ দিস ইয়ার পাই, সেগুলো নিয়ে আলোচনা করতে করতে যদি
another 3 months or 6 months. Either it will be in the mid-2026, earlier could be end of that. That's my own opinion. It's not opinion that I am giving you of the cabinet. আমাদের এখন যে মেজর পলিটিক্যাল পার্টি আছে তারা কিন্তু মুখে বলছে যে আমরা ইলেকশন কালকে দাও, বাট তারা নিজেরাই বলছে টেক টাইম। কারণ যে কাজগুলো আমরা করতে পারবো সেই কাজগুলো কিন্তু পলিটিক্যাল পার্টি করতে পারবে না। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতার কথা তুলে ধরে উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা তো আপনারা ভালো করে জানেন। নর্মাল একজন নর্মাল লোক যায় তাকে চিকিৎসা করতে কতদিন লাগে, পার্টিকুলারলি যখন গভর্নমেন্ট স্পন্সর্ড আমরা আমাদের ওই ব্যবস্থাপনাটা খুবই উইক। সেমিনারে শেখ হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘন ও ছাত্র জনতার হত্যার বিষয়টিও উঠে আসে। আলোচনায় উপস্থিত ছিলেন হাউস অব লর্ডস সদস্য, ব্রিটিশ পার্লামেন্টের এমপি, মানবাধিকার সংস্থার সদস্য ছাড়াও কমিউনিটির বিভিন্ন স্তরের পেশাজীবী। তানভীর জনি, এখন বিশ্ব। চট্টগ্রামের সিআরবি এলাকায় বস্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও 15 লাখ টাকা সহ 7 জনকে আটক করেছে যৌথ বাহিনী। ভোরবেলা থেকে সকাল পর্যন্ত সিআরবি বিআরটিএ গোয়ালপাড়া সড়ক থেকে অভিযান চালানো হয়। যৌথ বাহিনী জানায়, এলাকাটিতে মাদক সম্রাট হাতকাটা ইদু অবস্থান করছে এমন তথ্যে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ মোট 9 প্লাটুন সদস্য অভিযানে অংশ নেয়। তবে অভিযানে তাকে পাওয়া না গেলেও প্রায় 10টিরও বেশি মামলার আসামি তার বোন হিরোনিকে আটক করা হয়। এ সময় বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি চালায় যৌথ বাহিনী। বিপুল পরিমাণ দেশি বিদেশি মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেন তারা। উদ্ধার হওয়া অস্ত্র, মাদক ও আটককৃতদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। পুরো এলাকায় প্রায় 600টির বস্তি ঘরে নিম্ন আয়ের মানুষের বসবাস। সন্ত্রাস, মাদকপত্র, চাপটাবাজ এগুলি বন্ধ হোক আমরা চাই। সবাই শান্তিতে থাকুক, দেশও শান্তিতে থাকুক, আমরা তো এটাই চাই। ফলান নষ্ট হয়ে যাচ্ছে, যুব সমাজ ধ্বংস হচ্ছে। তথ্য প্রযুক্তির সহজলভ্যতায় ইন্টারনেট ও স্মার্টফোনের ব্যবহার যত বাড়ছে ততই বাড়ছে সাইবার অপরাধ, যা শহর পেরিয়ে ছড়িয়ে পড়েছে মফস্বল কিংবা গ্রামেও। সবচেয়ে বেশি সাইবার অপরাধের শিকার হচ্ছেন নারী শিক্ষার্থীরা। সাইবার অপরাধের শিকার মানুষদের নিরাপত্তায় কাজ করছেন নোয়াখালীর এক ঝাঁক তরুণ। দিচ্ছেন বিনামূল্যে সাইবার সেবা ও প্রশিক্ষণ। নোয়াখালী থেকে নাসিম শুভর প্রতিবেদন, ছবি তুলেছেন ইমরান হোসেন। নোয়াখালী সরকারি কলেজের ইংরেজি বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। নভেম্বরের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিকার হন হেনস্থার। এআই প্রযুক্তির মাধ্যমে তার ছবি দিয়ে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট তৈরি করেন অপরিচিত কেউ। সেই ছবিতে মুখের অবয়ব তার থাকলেও বাকি অংশ জুড়ে বসানো হয় অন্য কারো ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ছবি দেখে থানা পুলিশের কাছে ছোটাছুটি করেও কোনো কুল কিনারা না পেয়ে নোয়াখালী সাইবার ওয়ারিয়র্সের দ্বারস্থ হয় তার পরিবার। তাদের সহযোগিতায় ফেসবুক থেকে ফেক অ্যাকাউন্টটি ও ছড়িয়ে পড়া সকল ছবি মুছে ফেলা সম্ভব হয়। শনাক্ত করার যে ব্যাপারটা, এটা অলরেডি চলছে। ভাইয়ারা বলতেছে যে হয়তোবা এরকম একটা নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে আছে, বাট কে এটা এখনো স্ট্রেস করা পসিবল হয় নাই। নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স থেকে এখন পর্যন্ত 1000-এর বেশি ভুক্তভোগী বিনামূল্যে সেবা পেয়েছেন। সাইবার সংক্রান্ত সমস্যার সমাধান করেছে এই প্রতিষ্ঠানটি। বিশেষ করে নারী উদ্যোক্তাদের অনলাইনে ই-কমার্স ব্যবসা সংক্রান্ত নানাবিধ জটিলতা নিরসনে কাজ করছেন তারা। অনেকে আমার আইডিতে রিপোর্ট মারে এবং অনেক সমস্যা হয় থাকে, তখন নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এটা বিনামূল্যে, কোনো টাকা পয়সা লাগে না, তখন তারা একদম বিনামূল্যে আমার আইডিটা সমস্যার সমাধান করে দেয়। ফোনটা হারাই যায়, তো ফোনটা হারানোর পরে অনেক জায়গায় গেছি, পাই নাই। তারপর আমরা থানায় জিডি করছি। জিডি করার পর পুলিশের সহযোগিতায় নোয়াখালী সাইবার ওয়ারিয়র্সের মাধ্যমে আমরা গতকাল আমাদের ফোন, 2টা ব্যাগ সব কিছু উদ্ধার করতে সক্ষম হয়েছি। এছাড়াও হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে পুলিশকে সহযোগিতা, অনলাইন প্রতারণার শিকার উদ্যোক্তাদের টাকা উদ্ধার, হ্যাক হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার, সাইবার সচেতনতায় সেমিনার, বিনামূল্যে ফ্রিল্যান্সিং ও প্রশিক্ষণ দিচ্ছে স্বেচ্ছাসেবীরা। ওইখানে যে আমি ফ্রিল্যান্সিং শিখে আলহামদুলিল্লাহ ফেসবুক মার্কেটিংয়ের উপর ফ্রিল্যান্সিং শিখে আমি এখন পর্যন্ত প্রায় $800 আর্নিং করছি। যখনই আমরা সাইবার ওয়ারিয়র্সকে নক করি তখন ওরা এমনভাবে রেসপন্স করে, আলহামদুলিল্লাহ আমরা একদম ওইটা খুব ভালোভাবে সলভ করতে পারি। সংগঠনটির উদ্যোক্তারা বলছেন, বর্তমান সময়ে সাইবার অপরাধ কমিয়ে আনতে এবং তরুণদের সাইবার জগৎ সম্পর্কে সচেতন করতেই এমন কর্মযজ্ঞ।
আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা মানুষদেরকে সচেতন করব, এর পাশাপাশি নোয়াখালীর সাধারণ যে মানুষগুলো রয়েছে তারা যেন ফ্রি সাইবার সেবা তাদের নিশ্চিত করার জন্য এই টিমটি কাজ করে যাচ্ছে। আমরা টিচারদেরকে সাইবার সচেতন করার জন্য যারা ফেসবুকে ওরা কোনো ধরনের ফেসবুক হ্যারাসমেন্ট বুলিংকে শিকার হলে আমাদের কাছে কীভাবে প্রতিকার পাবে এগুলো নিয়ে আমরা বিস্তারিত কাজ করছি। এই কার্যক্রম ইতোমধ্যে জেলা জুড়ে ব্যাপক প্রশংসা পেয়েছে। তাদের সহযোগিতায় জেলা পুলিশও অনেক সাইবার অপরাধের রহস্য উন্মোচন করেছে। তাদের যদি কোনো সহযোগিতা দরকার হয় তাহলে আমাদের কাছ থেকে তারা নিয়ে থাকে, আর তারা তাদের ক্যাপাসিটি থেকে তারাও তাদের মানুষকে সহযোগিতা করে থাকে বলে আমরা জানি। আমরা একসাথে বসি এবং আমরা আমাদের তথ্যের আদান প্রদান করে থাকি এবং কারো কোনো সহযোগিতা থাকলে একে অপরের সহযোগিতা আমরা নিয়ে থাকি। এমন সংগঠনগুলোর সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করার দাবি সংশ্লিষ্টদের। এখন নোয়াখালী। 2 বছর ধরে বন্ধ চাঁদপুর 150 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের 50 মেগাওয়াট স্টিম টারবাইন ইউনিট। এছাড়া পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় অর্ধেকে নেমেছে 100 মেগাওয়াট ক্ষমতার গ্যাস টারবাইন ইউনিটের উৎপাদন। সংশ্লিষ্টরা জানান, স্টিম টারবাইন ইউনিট চালু না হওয়ায় একদিকে কমেছে বিদ্যুৎ উৎপাদন, অন্যদিকে বাড়ছে গ্যাস টারবাইনের উৎপাদন খরচ। সংকট সমাধানে বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা। তালহা জুবাইরের প্রতিবেদন। বিদ্যুৎ সরবরাহ কমায় শীত মৌসুমের আগ মুহূর্তেই লোডশেডিংয়ের ভোগান্তিতে চাঁদপুরবাসী। অথচ সংকট সমাধানে দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না। এভাবেই ঢেকে রাখা হয়েছে চাঁদপুর 150 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্টিম টারবাইন ইউনিটের যন্ত্রগুলো। দীর্ঘদিন বন্ধ থাকায় এসব যন্ত্রগুলো অবহেলিত অবস্থায় পড়ে আছে। 2022 সালের ডিসেম্বরে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে 150 মেগাওয়াটের কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। পুনরায় 2023 সালের মার্চে যান্ত্রিক ত্রুটির কারণে বুস্টার যন্ত্রটিও বন্ধ হয়ে যায়। 2 দফা মেরামত ও 1.5 বছর বন্ধ থাকার পর চলতি বছর মে মাসে ফের উৎপাদনে আসে 100 মেগাওয়াটের গ্যাস টারবাইন ইউনিটটি। তবে গ্যাসের অভাবে শতভাগ উৎপাদনে যেতে পারছেন না ইউনিটটি। এদিকে 2 বছরও মেরামত সম্পন্ন না হওয়ায় বন্ধ রয়েছে 50 মেগাওয়াটের স্টিম টারবাইন ইউনিট। জ্বালানি দ্বারা বিদ্যুৎ উৎপাদনের কস্টটা বেশি, সে তুলনায় আমাদেরটা যদি আমরা ফুল লোডে থাকতে পারতাম তাহলে এনার্জি কস্টটা অনেকটাই, উৎপাদন খরচটা কম হতো। দীর্ঘদিন যদি আমাদের মেশিনটা বন্ধ থাকে তাহলে আমাদের যে গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট আছে যে সেগুলো ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। গ্যাস যে পরিমাণে আছে সেই পরিমাণে এখন আমাদের চলতেছে 50 মেগাওয়াট, মানে অর্ধেক প্রেসারে। আর ফুল গ্যাস থাকলে আমরা 90 মেগাওয়াট এবং 100 মেগাওয়াট, এমনকি বেজ লোডে দিলে আমাদের এখানে 106-107 মেগাওয়াটও হয়। গ্যাস টারবাইনে 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে যে ব্যয়, সেই একই ব্যয়ে স্টিম টারবাইন ইউনিটে বাড়তি 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতো। বর্তমানে গ্যাস টারবাইনের মাধ্যমে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ফুয়েল খরচ প্রায় 4.25 পয়সা। দীর্ঘ সময় বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় এ নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে চলতি বছরের শেষ দিকে স্টিম টারবাইন ইউনিটটি চালু করার ব্যাপারে আশাবাদী কর্তৃপক্ষ বলে জানান এই কর্মকর্তা। এই মুহূর্তে গ্যাস টারবাইন একটা ইউনিট এখন প্রোডাকশানে আছে, চালু আছে। স্টিম টারবাইন ওভারঅলিং কাজ এখন বন্ধ, তো সেটা বিদেশি বিশেষজ্ঞ একটা চাইনিজ কোম্পানির সাথে আমাদের সেটা চুক্তিবদ্ধ আছি আমরা, তো তারা এসে কাজ শুরু করবে। বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস টারবাইন ইউনিটের যন্ত্রাংশ কেনা ও মেরামত কাজে ব্যয় হয়েছে প্রায় $3,21,000। এছাড়া স্টিম টারবাইনের জন্য ব্যয় হবে প্রায় 15 কোটি টাকা। 1,200 কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করে চীনা কোম্পানি চেংদা ইঞ্জিনিয়ারিং লিমিটেড। 2012 সালের মার্চ মাস থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে বিদ্যুৎ কেন্দ্রটি। এখন চাঁদপুর। খুলনার আড়তগুলোতে পেঁয়াজের দাম কেজিতে 10 টাকা পর্যন্ত কমলেও এর প্রভাব পড়েনি খুচরা বাজারে। তবে পর্যাপ্ত সরবরাহ না থাকায় ঊর্ধ্বমুখী রসুন ও আলুর দর। এ বিষয়ে আরও জানাতে নগরের বড় বাজার আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, খুচরা বাজারে পেঁয়াজের দাম না কমার কারণ কি এবং বাজার নিয়ন্ত্রণে নগরীতে কোনো তৎপরতা চোখে পড়েছে কিনা আপনার? রাতে আসলে খুলনার যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু পেঁয়াজের দাম কিছুটা কমলেও আলু বা রসুনের যে দাম রয়েছে সেটি কিন্তু অনেকটাই বেশি বললেই চলে। গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে খুলনাতে কিন্তু আলু, পেঁয়াজ, রসুন সব কিছুরই দাম বেশি ছিল। আজকে সকালের কিন্তু আমরা আড়তগুলোতে এসে যেটি দেখলাম যে পেঁয়াজের দাম কিন্তু কিছুটা কমেছে।
এবং আমদানিকৃত পেঁয়াজ বা দেশি জাতের যে পেঁয়াজগুলো রয়েছে তাতে কিন্তু প্রায় 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে আলুর যে দাম, আলু কিন্তু আজকে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 67 থেকে 68 টাকায়, যেটি কিন্তু গত 3 থেকে 4 দিন আগেও বিক্রি করা হয়েছে 63 টাকায়। এই আলুর দাম কিন্তু খুচরা বাজারে গিয়ে দাঁড়ায় প্রায় 75 থেকে 80 টাকার মধ্যে। এর পাশাপাশি পেঁয়াজের দাম আজকে কিন্তু দেশি জাতের যে পেঁয়াজ রয়েছে সেটি 110 টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে, যেটি গত কয়েকদিন আগে 120 টাকা বিক্রি করা হয়েছে। এছাড়া আমদানিকৃত যে পেঁয়াজ রয়েছে সেটি কিন্তু 95 টাকা আজকে বিক্রি করা হচ্ছে সর্বোচ্চ। এছাড়াও এটি কিন্তু গত কয়েকদিন আগে 105 টাকায় বিক্রি হয়েছে। এছাড়াও রসুনের দাম যদি আপনাকে বলি, রসুন কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে আমদানিকৃতটি 210 টাকা। এছাড়াও রসুন রয়েছে সেটি কিন্তু বাজারে নেই বললেই চলে, তারপরেও যেটুকু রয়েছে সেটি কিন্তু 225 টাকা দরে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে। এখানে মোটামুটি বাজারে যদি বলি যে আলু, রসুন বা পেঁয়াজের দাম অনেকটা ওঠানামা করছে, সেটা কিন্তু ভুল হবে না। তো রাত্রি মোটামুটি বাজারে তদারকির কথা যদি বলি, তদারকি কিন্তু মোটামুটি তেমন নেই। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। এদিকে 15 দিনের ব্যবধানে যশোরে কেজিতে 1000 টাকা পর্যন্ত বেড়েছে এলাচের দাম। বাড়তি অন্যান্য মশলার দরও এ নিয়ে আরও জানাতে শহরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, মশলার দাম বাড়ার কারণ কি, এ বিষয়ে ব্যবসায়ীরা কি বা বলছেন? আমরা যশোর শহরে যে বড় বাজার রয়েছে সেটি ঘুরে দেখেছি যে প্রতিটি পণ্যের দামই বেশি, বিশেষ করে এলাচের কেজিতে বেড়েছে প্রায় 1000 টাকা। যে এলাচটি আগে 2800 টাকা ছিল সেটি 3800 টাকা বিক্রি হচ্ছে এবং মানভেদে প্রতি কেজি এলাচ 4000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, আমরা এমনটি দেখেছি। এছাড়া দারচিনি সহ অন্যান্য যে মশলা জাতীয় পণ্য রয়েছে সেটির দাম বৃদ্ধি পেয়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে বাজারে একটি সংকট তৈরি হয়েছে, বিশেষ করে ডলার এবং এলসি যে সংকট রয়েছে সেই কারণেই কিন্তু বাজারের যে দাম সেটি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সরবরাহ কম থাকার কারণে দামটি বৃদ্ধি পেয়েছে এমনটি তারা জানিয়েছেন। আর যারা সাধারণ ক্রেতা রয়েছে তারা যেটি বলছেন যে তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে দামটি। আসলে প্রতিনিয়ত যদি এভাবে দাম বাড়ে তাহলে তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। যে পণ্যটি তারা আগে বিশেষ করে এই এলাচ 100 গ্রাম কিনতেন সেটি এখন তারা কিনছেন 50 গ্রাম, এমন কিন্তু তারা বলছেন। ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই সময়টাই আসলে এই নভেম্বর মাসে সাধারণত এলাচের দামটা বৃদ্ধি পেয়ে থাকে, প্রতি বছরই এমনটি হয়। তবে যদি সরবরাহ বেশি হয় সেক্ষেত্রে দামটি কম হবে। সেক্ষেত্রে বিদেশ থেকে আমদানির কথা তারা বলছেন। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। মশলা বাজারের দরদাম জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেট পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে মহাকাশ সংস্থা স্পেস এক্স। এ সময় সঙ্গে ছিলেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক। মহাকাশ সংস্থাটি টেক্সাসের ব্রাউন সলভিসের বোকা চিকা লঞ্চ প্যাড থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। স্পেস এক্সের এটি ষষ্ঠ স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ। এই স্টারশিপ মহাকাশে যাওয়ার পর আবার পৃথিবীতে ফিরে আসবে। এর আগে 5ম দফায় পরীক্ষার সময় প্রথমবারে সাফল্য পেয়েছিল স্পেস এক্স। ইলন মাস্ক জানান তাদের রকেটে করে একদিন মঙ্গল গ্রহ ও চাঁদে পাঠানো হবে নভোচারী। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ব্যাটারি রিকশার অতিরিক্ত গতির দৌরাত্মে সড়ক দুর্ঘটনা বিশৃঙ্খলা, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে কঠোর নজরদারির তাগিদ। সাবেক আইজিপি মামুন, র্যাবের জিয়া সহ 8 পুলিশ কর্মকর্তাকে গণহত্যার মামলায় গ্রেপ্তার। আনিসুল পলক সহ 8 জন নতুন মামলায় গ্রেপ্তার। গণ অভ্যুত্থানে আহত মুরাদকে নেওয়া হচ্ছে থাইল্যান্ডে, ব্যবস্থাপনা জটিলতায় বিদেশে চিকিৎসার সুযোগ পাচ্ছেন না অনেকেই। এবং 2026-এর শুরু অথবা মাঝামাঝিতে জাতীয় নির্বাচন, লন্ডনের সেমিনারে ব্যক্তিগত মত জানালেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। Either it will be the mid-2026, earlier could be end of that. That's my own opinion.
শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।